শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু একদম দুপুর থেকে শুরু করছি। সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই ব্লগটা শুরু করতে পারলাম না। তো ফাইনালি হচ্ছে রান্নাঘরে আসলাম, এখন রান্না বান্না করব। অনেকটা বেলা হয়ে গেছে। আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে, ও মাংস নিয়ে বাড়ি এসছে আসলে 12টার সময়। তো মাংস হচ্ছে ধুয়ে তারপরে এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাংসতে। কালকে হওয়ার কথা ছিল, শনিবার বলে মাংস হয়নি, আর এই জন্য আজকে রবিবার, আজকে মাংস হচ্ছে। সকালে ঘুগনি করেছিলাম, ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি সবাই। আর মুড়ি খাওয়ার পরে হচ্ছে তোমাদের দাদাভাই বাজার গেছিল। তারপরে এই যে এখন রান্না বসিয়েছি। আজকে হচ্ছে কুমড়োর ভাজা আর মাংসর ঝোল। আর বেশি কিছু হচ্ছে না, কারণ এখন ঘড়ির কাঁটা বলছে একটার ঘরে যাবে। দেখো মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাংস ধোয়ার কাজটা না, ওটা যদি আমি করি তাহলে ঠিক আছে, মানে অন্য কেউ করে দিলে আমার পছন্দ হয় না। এই কারণে যখনই মাংস নিয়ে আসে বাড়িতে, তখনই মাংস ধোয়া থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কিছু কিন্তু আমিই করি। মাংসতে আমি ভীষণ খুঁতখুঁতে, বলতে আমার একটুও লজ্জা নেই। কেউ করে দিলেও আমার পোষায় না, আর মানে কেউ রান্না করে দিলেও আমার পোষায় না যতক্ষণ আমি সেটা নিজে করছি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আবার মানে অন্য কারুর রান্না করা খাই, তবে সেটা আমার বাবা মা মানে আমার পরিবারের কারুর হলে তবে খাই, সেটা মাঝে মধ্যে। কিন্তু এই ধোয়ার কাজ আর ম্যারিনেট করার কাজটা কিন্তু আমি সব সময় করে থাকি, কারণ ধোয়া যেন আমার সব সময় পরিষ্কার হয়। মাংস যদি পরিষ্কার করে না ধোয়া হয় তাহলে আমার পুরো মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য দেখো মাংস ধুয়ে টুয়ে তারপরে রান্নাঘরে এসে মশলাপাতি করলাম, মশলা টশলা বেটে তারপরে যখন উনুন ধরাতে আসি তখন কিন্তু 12:30 পেরিয়ে গেছে। এই জন্যই আমার রান্না করতে দেরি হচ্ছে। তো মাংসটা এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার রেখে দেব। কুমড়ো ভাজাটা হলে মাংস রান্না করব। আগে কিন্তু এখানে আমি পেঁয়াজ তেল রসুন সমস্ত মশলা মাখিয়ে নিতাম, দিয়ে রেখে দিতাম। আর এখন না শুধু নুন হলুদ মাখিয়ে রাখি। এইভাবে রাখলেও কোনো অসুবিধা হয়নি, এইভাবেই রেখে দিই। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে দেখো কুমড়ো ভাজা হচ্ছে, কুমড়ো ভাজাটা প্রায় আমার হয়ে এসছে। এটা হয়ে গেলে নামিয়ে নেব, তারপর হচ্ছে মাংসটা রান্না করব। আর আজকে দেখো আমি কি জ্বালানি দিয়ে রান্না করছি। এই যে এগুলো সব হচ্ছে আমাদের নারকেল গাছের পাতা। অত যে গাছ ছাড়ানো হয়েছে সেই পাতাগুলো মা শুকনো করেছে, আজকে ওইগুলো দিয়েই রান্না করছি। আর উনুনটা কত সুন্দর করে জ্বলছে জানো তো। এইভাবেই যদি জ্বলে তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো। তো যাই হোক, চলো আগে কুমড়ো ভাজাটা নামিয়ে নিই, তারপরে বাকি রান্নাটা করে নিই। আজকে সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম, যার কারণে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি। তাই আজকের ভিডিও শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। প্রথমে তো ভাবছিলাম সকাল থেকে যখন কোনো ব্লগ শুরু করতে পারিনি, তাই আজকে আর ব্লগটা করব না, একদম কাল থেকে আবার ব্লগ শুরু করব। তারপরে ভাবলাম যদি আজকে না ভিডিও করি তাহলে কালকে তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করব। মাঝখানে একটা দিন পুরো গ্যাপ হয়ে যাচ্ছে। আর জানো তো আমার একটা খুব খারাপ অভ্যেস আছে, তোমাদের সঙ্গে মনে হয় অনেকবার আমি শেয়ার করেছি। যখন কোনো কাজ আমি মানে কন্টিনিউ করছি তো ঠিকই আছে, যত কাজ থাকুক যেভাবে হোক সময় বার করে আমি কাজটা করে নেব। কিন্তু যখন একদিন ঢিলেমি করে দেই যে যাকে আজ হচ্ছে না কালকে ঠিক করে নেব, কিন্তু সেইটা জানো তো অভ্যেস হয়ে যায়। এক টানা ওইভাবে 8-10 দিন চলবে, তারপর নিজে জেদ করে ওই কাজটাকে আবার করতে হয়। এই জন্য ওইটার আর পুনরাবৃত্তি করা যাবে না। তাই ভাবলাম যতই কষ্ট হোক যাই হোক না কেন, ব্লগ আমাকে আজকে করতেই হবে। তাই দেখো দুপুর দুপুর ভিডিওটা শুরু করে দিলাম। আর তোমাদের দাদাভাই জানো তো খাওয়া দাওয়া করে সেই 11:30টার সময় গেছে মাংস কিনতে, মানে যে সময়টা লোক রান্না করে সে সময় গেছে ও মাংস কিনতে। মাংস নিয়ে বাড়ি এসছে পুরো 12:30টার সময়। আর মাংস নিয়ে আসার পর হচ্ছে আমি সবজি কেটেছি, মশলা বেটেছি, তারপরে হচ্ছে উনুন ধরিয়েছি। মানে 12:20 কি 30 এই রকম, 12:30 এই রকম হবে রান্না বান্না করেছি, মানে রান্না চাপিয়েছি। তো যাই হোক, বেশি কিছু তো রান্না ছিল না, মাংসর ঝোল ছিল আর কুমড়ো ভাজা ছিল।
তো কুমড়োর ভাজা তো হয়ে গেছে, এখন দেখো মাংসটা ভালো করে রান্না করে নিয়েছি, শেষ হয়ে গেছে। আর দেখো এখানে খাওয়ার জন্য আসনও করে দিয়েছি। বাবা হচ্ছে দোকান থেকে এসে স্নান করছে, মা বাবার কাছে দাঁড়িয়েছে, আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই স্নান টান করে এই যে শুয়ে আছে আর টিভি দেখছে। আর আমার ঘরের কি অবস্থা করেছে দেখো, দুই বোনে হচ্ছে মারপিট করে আমার ঘরের পেপারটাকে পুরো ছিঁড়ে দিয়েছে। ওটার একটা গতি করতে হবে। আর দেখো এখানে ও দুই বোনের অবস্থা, সে ঘরের পেপারটা কে ছিঁড়ছে, সেখানে ও দুই বোন মারপিট যুদ্ধ করে ঘরের পেপারটাকে ছিঁড়ছে। মোর ঘরে আসো দেখাবো। দুই বোনে হচ্ছে দাদুর ফোন নিয়ে যে কার্টুন দেখছে। আমার তো রান্না হয়ে গেছে, এবার হচ্ছে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছি। সে সাইডে মা বাবা বসেছে, তারপর তোমাদের দাদা ভাই, তারপর আমি, তারপর মেয়ে। মানে আজকে না অনেক দেরি হয়ে গেছে বলে না সবাইকে ভাত দিয়ে আমিও সবার সঙ্গে খেতে বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া হতে যে যার তো ঘরে ঢুকে শুয়ে পড়েছে। এবারে আমার কাজ পড়েছে, এই যে বাসন ধুতে হবে। আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে রান্না বান্না করতে, আজকে আলাদা করে কোনো কাজ হয়নি, মানে রান্না করার কড়াইটাও মাজা হয়নি, আর উনুনটা তো একদমই পরিষ্কার হয়নি। কারণ কি বলতো, আজকে উনুন পরিষ্কার করার মতো আমার হাতে একদম সময় ছিল না। উনুন থেকে যা রান্নাটা নামিয়েছি সঙ্গে সঙ্গে সবাই খাওয়ার জন্য এসে গেছে। এই জন্য তাড়াহুড়ো করে এই যে সবার আসন টাসন করে তারপরে সবাইকে খেতে দিয়ে নিজে খেতে বসে গেছি। তো এখন খাওয়ার পর যে এই জন্য এক গাদা কাজ বেরিয়েছে। আর এই খাওয়ার পরে এই কাজগুলো করতে আমার ভীষণ পরিমাণ কষ্ট হয়। এই জন্যই আমি সবসময় খাওয়ার আগে না এই কাজগুলো করে রাখি, কারণ খাওয়ার পর আমি একদমই এইভাবে বসতে পারি না, অনেক অনেক কষ্ট হয় আমার। তো যাই হোক, বাসন কটা দেখো পুকুর ঘাটে রেখে দিয়ে এখন সুন্দর করে বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ মাংস খেয়েছি মানে বুঝতে পারছো। এদিকে বিড়াল মনে হয় 10-12টা মতো বিড়াল বাচ্চা পেড়েছে, আর ছোট বড় নিয়ে 10-12টা মতো বিড়াল রয়েছে। খাওয়ার সময় এসেছিলো দুটো, তারপরে বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে ওদেরকে বাইরে খেতে দিয়ে দিয়েছে। এই জন্য এগুলো যদি না পরিষ্কার করি না, তাহলে ওরা এসে এই মাটি আঁচড়াতে থাকবে। তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে। মেয়ে আজকে আমাদের কাছে ঘুমালো না, মানে ওর দিদি যা এসছে আমাদের কাছে ঘুমোচ্ছে না। রাতের বেলা ঘুমোচ্ছে, দিনের বেলা ঘুমোচ্ছে না, বাবার কাছেই ঘুমোচ্ছে। বাবা মা আর ও দুই বোনে একসঙ্গে ঘুমোচ্ছে, কেউ কাউকে ছাড়া মোটামুটি থাকবে না। রাতটা যদিও থাকে, সে মানে ভোর হতে বাকি থাকবে, উঠে চলে যায় দিদির কাছে। তো যাই হোক, বারান্দাটা পরিষ্কার করে এখন দেখো রান্নাঘরে আসলাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো। এখন বাজে বিকেল 4:30। ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, 3:15 নাগাদ ঘুমোতে গেছি, আর ঘুম থেকে উঠেছি পুরো 4:10-এ। ঘুম থেকে ওঠার পর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল দোকান, তারপরে আমি গিয়ে একটুখানি শুয়েছিলাম, কারণ 4টার সময় কি রোদের তাপ ছিল। তারপরে একটু বেলা গড়তে মা বলছে গিয়ে জ্বালানিগুলো কুচিয়ে নিয়ে আসো। মা হচ্ছে নারকেল পাতাগুলো সব রোদে দিয়েছিল আজকে সকালবেলা। অনেক তো নারকেল পাতা বেরিয়েছে আমাদের, সেগুলো রোদে দিয়েছিল মা, সেইগুলো সেদিকে গোছাচ্ছে। আর এদিকে আমি হচ্ছে জ্বালানিগুলো কুচিয়ে নিচ্ছি। এগুলো মা সকালবেলা বার করে এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছে, এখান থেকে আমি এক একটা করে বার করে সুন্দর করে কুচিয়ে নেব। আমাদের যে সেই ঝড়ে শাল ঘরটা ভেঙে পড়ে গেছিলো না, তারপর তো সেই ঘরটা করার জন্য অনেক বাঁশের দরকার হচ্ছিল। তো আমাদের বাঁশ বনে তো অনেক বাঁশ কাটা হয়েছে, আর অনেক জ্বালানি বেরিয়েছে। আর একদিনে এগুলো মানে কেটে গুছানো সম্ভব নয়, প্রায় 15-20টা দিন তো লাগবেই। মা বলছে এইভাবেই আমি সব বার করে সুন্দর করে গুছিয়ে রাখবো, তুমি তোমার সময় মতো সমস্ত কাজ করার পর যেটুকু সময় ফাঁক পাবে সেই সময় এসে গুছাবে। এই জন্য বিকেলে তো মোটামুটি কোনো কাজকর্ম থাকে না, টুকটাক এই ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, এইটুকুই থাকে। তাই বিকেলবেলাটাই হচ্ছে সবথেকে ভালো সময় মানে এগুলো গোছানোর জন্য। আর দেখো আমি যেখানটায় কাজ করছি সেখানটাই আমার মেয়ে এসছে রান্নাবাটি খেলতে, আর খেলতে এসে দেখো এখন তালের গজা পিসমণিকে দিয়ে কাটাচ্ছে খাবে বলে।
জ্বালানি কাটতে এসে দেখো কত বড় বিপদটা ঘটে গেল। মানে ওই যে কাঠারি দিয়ে জ্বালানি কাটছিলাম, মানে জ্বালানি না কেটে নিজের আঙুলটাই পুরো কেটে ফেলেছি। আর এমনভাবে কেটেছি পুরো মাঝখান বরাবর চলে গেছে। আর এত যন্ত্রণা করছিল, অসহ্য রকম যন্ত্রণা করছিল, মানে ওখানে বসতে পারছিলাম না। তারপরে দেখো মা ঘরে নিয়ে এসে একটুখানি মলম লাগিয়ে দিয়েছে। কিন্তু কি বলো তো, এই সময় যে আমাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যাবে সেই রকম কেউ বাড়িতে নেই, শুধু মা রয়েছে। আর জানো তো, লোহার কাঠারিতে কেটেছে বলে সবাই বলছে একটা ইঞ্জেকশন নিতে, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। আমাকে নিয়ে যাবে কে, নিয়ে যাওয়ার লোক কি নেই। এমন সময় হাতটা আমার কেটেছে পুরো সন্ধেবেলা, আর তোমাদের দাদাভাই তো সেই বিকেলবেলা বেরিয়ে গেছে। ওই জন্য মলমটা নিয়ে নিয়েছি, দেখা যাক কী হয়। তারপর কালকের দিকে যদি তেমন হয় তাহলে গিয়ে নিয়ে আসবো। আর এখন দেখো আমার মেয়ে কেমন করে চুল আঁচড়ে দিচ্ছে, মানে যা হাত কেটে গেছে আমি তো হাত নিয়েই বসে রয়েছি, আর ভীষণ ব্যথা করছে। চুলটা আমার পুরো এলোমেলো হয়ে রয়েছিল বলে মেয়ে এখন দেখো আমার চুল আঁচড়ে দিচ্ছে। মেয়ে হচ্ছে মায়ের সবথেকে বড় অবলম্বন আর বড় শক্তি। বিশ্বাস করো, আমার মেয়েটা প্রথম থেকেই অনেক ছোট বয়স থেকে না মায়ের প্রতি একটু বেশি পজেসিভ। মানে আমার যদি কিছু হয়ে গেছে, আমার মেয়ে সবথেকে বেশি আকুলি বিকুলি করে। তো যাই হোক বন্ধুরা, মেয়ে এখন চুলটা বেঁধে দিচ্ছে, তারপরে একটুখানি রেস্ট করব। আজকে আবার জানো তো আমার ননদেদের আসার কথা রয়েছে, জানি না কখন আসবে। তো যাই হোক চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাবছিলাম ব্লগটা একটু বড় করব, কিন্তু বিশ্বাস করো হাতের যা পরিস্থিতি, আর এই মুহূর্তে মনে হয় না যে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারবো। এই জন্য এখানে শেষ করে দেওয়াটাই ভালো। কালকে দেখা হবে, যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে কালকে আবার তোমাদের সামনে ফিরে আসবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।